ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টটা ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারে ইনক্লুডেড। সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার একটা সাবজেক্ট, কিন্তু এত সুন্দর একটা সাবজেক্ট হওয়া সত্ত্বেও এই সাবজেক্টটাতে এই কোর্সটাতে অনেক স্টুডেন্ট প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে থাকে। দেখা যায় যে ইংলিশ রিডিং স্কিলসের পর যদি কোনো সাবজেক্টে স্টুডেন্টরা খারাপ করে থাকে তাহলে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। অথচ এত সহজ একটা সাবজেক্টে এত বেশি শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করছে শুধুমাত্র একটাই কারণে, আর সেই কারণটা হলো না বুঝে পড়া, কবিতার ইন্টারনাল মিনিং না বোঝা, ফিগার অফ স্পিচ না বোঝা, কোটেশন না বোঝা। এই কারণগুলো অনেক বেশি দায়ী এই সাবজেক্টটার রেজাল্ট খারাপ হওয়ার পেছনে। তো কিভাবে লিখলে এই সাবজেক্টটা এই কোর্সটায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিও। চলো দেখে নাও আজকের ভিডিওতে কিভাবে ফুল মার্কস নিয়ে আসবে এই কোর্সটিতে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রথমে থাকে পার্ট এ, যেখানে থাকে ব্রিফ কোয়েশ্চেন। তারপরে পার্ট বি তে থাকে শর্ট কোয়েশ্চেন এবং পার্ট সি তে থাকে ব্রড কোয়েশ্চেন। তো প্রথমে আমরা কথা বলি পার্ট এর ব্রিফ কোয়েশ্চেন নিয়ে। ব্রিফ কোয়েশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার উত্তরও সংক্ষিপ্তভাবে লেখা উচিত। যদি তুমি এই কোর্সটায় সাবজেক্টটায় সব থেকে ভালো রেজাল্ট করতে চাও বা অনেক ভালো নাম্বার নিয়ে আসতে চাও, তাহলে তোমার টার্গেট থাকতে হবে ব্রিফ কোশ্চেনকে মেইন টার্গেট করতে হবে। এখানে সাধারণত 10টা প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকে। যারা এই পার্ট এটাকে গুরুত্বপূর্ণ মনে করো না বা গুরুত্ব দাও না, তাদেরই কিন্তু রেজাল্টটা বেশিরভাগ খারাপ চলে আসে। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তো মিনিমাম 8 থেকে 9টা কোশ্চেনের সঠিক অ্যান্সার তোমাকে লিখতেই হবে ব্রিফ কোশ্চেনে। কিন্তু দেখা যায় অনেকে 8 থেকে 9টা বা 10টা প্রশ্নের অ্যান্সার করেও ভালো মার্কস নিয়ে আসতে পারে না। এর কিছু কারণ রয়েছে, চলো ডিসকাস করি। প্রথম ভুলটা হয় স্পেলিং মিস্টেকের কারণে। অর্থাৎ একটা 1 মার্কের উত্তরে যদি তুমি স্পেলিং মিস্টেক করে থাকো মেইন অ্যান্সারটায়, তাহলে সম্ভাবনা থাকে সেখানে তুমি নাম্বারটা পাবে না। কারণ অ্যান্সারের মেইন পয়েন্টটায় যদি তুমি স্পেলিং মিস্টেক করো তার মানে তোমার পুরো অ্যান্সারটাই ভুল। সো এড়াতে হবে স্পেলিং মিস্টেক। তারপরে অনেকে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এই ব্রিফ কোশ্চেনে গ্রামাটিক্যাল মিস্টেক করে। শর্ট বা ব্রড কোশ্চেনের মতো ব্রিফ কোশ্চেনকে কিন্তু পড়ে দেখার প্রয়োজন হয় না। এই কোশ্চেনগুলো এতটাই ছোট ছোট হয়ে থাকে অ্যান্সারগুলো যে একবার জাস্ট তাকালেই দেখা যায়। স্পেশালি পড়ে দেখতে হয় না তোমাদের ভুলগুলো, ঠিক আছে? সো টিচার যখন একবার খাতা চেক করবে তখন কিন্তু ভুলগুলো অটোমেটিকলি চোখে পড়ে যায়, স্পেশালি দেখার প্রয়োজন পড়ে না। সো এত ছোট ছোট অ্যান্সারে যদি গ্রামার মিস্টেক করতে থাকো তাহলে সেখানে নাম্বার পাবে না। কোশ্চেনটা যে টেন্সে করা থাকবে অ্যান্সারটাও সেই টেন্সেই দেওয়ার চেষ্টা করবে। তারপরে অনেকে দেখা যায় শুধুমাত্র অ্যান্সারটা একটা বা দুইটা ওয়ার্ডে করে থাকে। অর্থাৎ কোশ্চেনে কোনো নাম জিজ্ঞাসা করা হলো বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, সেখানে স্টুডেন্টরা দেখা যায় কি করে শুধুমাত্র একটা ওয়ার্ড মেইন অ্যান্সার যেটা সেটা একটা বা দুইটা ওয়ার্ডে লিখে দেয়। তবে এভাবে একটা বা দুইটা ওয়ার্ড লেখার থেকে যদি তোমরা পরিষ্কার করে সুন্দর করে অ্যান্সারটাকে গুছিয়ে লেখো, সর্বোচ্চ একটা লাইন বা দুটা লাইনেরই তো ব্যাপার, তো তোমার ইমপ্রেশনটা টিচারের সামনে অনেক বেশি বেটার হবে, ঠিক আছে? আর যদি এটা সঠিকভাবে লিখতে পারো সো ফুল মার্কস পাওয়ার একটা চান্স থেকে যায়। যদি তোমরা ব্রিফে ফুল মার্কস পেতে চাও এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবে। প্রশ্নের নাম্বার ঠিক করে দিবে। অর্থাৎ যদি তুমি এ নাম্বারের অ্যান্সার লিখতে থাকো তাহলে অবশ্যই তুমি এ নাম্বারের অ্যান্সারই লিখবে, ভুল করে বি নাম্বারের অ্যান্সার এ নাম্বারে লিখে ফেলবে না। অর্থাৎ এই রকম ছোট ছোট ভুলগুলো তোমাদের করা যাবে না, ঠিক আছে? কোন পার্ট লিখছো, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্টগুলোকে সুন্দর করে উল্লেখ করে দিবে। যদি একান্তই কমন না পড়ে এরকম অবস্থা ছাড়া পার্ট এটাকে সামনে অর্থাৎ খাতার মেইন ফ্রন্ট পেজে লেখার চেষ্টা করবে। অনেকে পার্ট বি বা পার্ট সি আগে লিখে থাকে, কিন্তু আমার মনে হয় পার্ট এ লেখাটাই তোমাদের জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ এখানে তুমি কম লিখে একটা ভালো মার্কস পাচ্ছ। তুমি পার্ট সিতে
একটা অ্যান্সার করেও তুমি আশা করতে পারবে না যে এখান থেকে টিচার আমাকে 7 মার্ক বা 8 মার্ক বা 5 মার্ক দিবে। ঠিক আছে? এই আশাটা ন্যাশনাল ইউনিভার্সিটির খাতা দেখা কমিটির কাছ থেকে আশা করাটা বোকামি। কিন্তু তোমরা কিন্তু সবগুলো ব্রিফের অ্যান্সার দিয়ে খুব ভালো মতো শিওর হতে পারবে যে আমি এত মার্ক অবশ্যই পাবো। সো আমার মনে হয় পার্টে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আমি বলবো সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। সো এইটাতে একদমই অবহেলা করা ঠিক হবে না। সাধারণত বইয়ের মেইন টপিকগুলো ভালো করে পড়লে অথবা প্রিভিয়াস কোশ্চেনগুলো নিয়ে ঘাটাঘাটি করলে বা সেট সাজেশন ফলো করলেই তোমরা পার্টে 10 থেকে 12টা কমন পেয়ে যাবে। ঠিক আছে? যেখানে তোমাদের 10টা লিখতে হয় সেখানে 12টাই কমন পেয়ে যাবে যদি তোমরা এই কথাগুলো ফলো করো। সো আশা করছি পার্ট এতে তোমরা ভালো মার্কস তুলেই নিলে। এইবার পার্ট বি বা পার্ট সি কিভাবে লিখবে? প্রথমে পার্ট বি লিখে পার্টটা শুরু করবে, তারপরে সিকোয়েন্স অনুযায়ী তোমার যেগুলো কমন থাকবে সেই অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। পার্ট বি এর জন্য মিনিমাম 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। তোমাদেরকে একটা ভালো টেকনিক শিখিয়ে দিই ভালো মার্কস ওঠানোর জন্য। এই টেকনিকটা কিন্তু তোমাদেরকে কেউ শেখাবে না। ঠিক আছে? তোমরা প্রত্যেকটা কবিতা বা প্রত্যেকটা টপিকের উপরে একটা করে শর্ট ইন্ট্রো নোট করবে, যেটা 5 থেকে 6 লাইনের মতো হবে। সেই ইন্ট্রোতে লেখা থাকবে রাইটার সম্পর্কে একটু 1-2 লাইন, 1-2টা সেন্টেন্স, এবং সেই কবিতা সম্পর্কে একটু ছোট্ট ধারণা অথবা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন। এইটা দিয়ে একটা ছোট্ট 4-5 লাইন বা 6 লাইনের ইন্ট্রো বানিয়ে ফেলবে তোমরা। এবং সেই ইন্ট্রোটা করবে কি, যে কোনো প্রশ্ন, অর্থাৎ সাপোজ অন হিজ ব্লাইন্ডনেস এর উপরে তোমরা একটা ইন্ট্রো বানালে, তো অন হিজ ব্লাইন্ডনেস নিয়ে যতগুলো প্রশ্ন হবে, পার্ট বি হোক পার্ট সি হোক, সবগুলো প্রশ্নের শুরুতেই তুমি ফার্স্টে ওই ইন্ট্রোটা দিবে, দেন কোশ্চেন যেটা বলছে সেখান থেকে শুরু করবে। তাহলে যেটা হলো, তোমাদেরকে প্রত্যেকটা অ্যান্সারের জন্য বারবার করে পড়ার প্রয়োজন পড়ছে না। তোমরা একটা ইন্ট্রো মুখস্থ করলেই কিন্তু তোমাদের খুব সুন্দর মতো যে কোনো অ্যান্সার, ওই ওই টপিক রিলেটেড যে কোনো অ্যান্সার সুন্দর করে সাজায় লিখতে পারবে। আর টিচার যখন তোমার খাতাটা দেখবে, যখন দেখবে যে ওই ইন্ট্রোটা তুমি সুন্দর করে লিখেছো, তখন টিচার ভাববে যে তুমি এই টপিকটা নিয়ে বেশ পড়াশোনা করেছো, বা তার ইমপ্রেশন ভালো হবে, সে তোমাকে একজন ভালো স্টুডেন্ট মনে করবে। কারণ তোমরা যতগুলো ইনফরমেশন বা ফ্যাক্ট পড়ে যাবে বা চিন্তা করে যাবে যে এগুলো আমি লিখবো খাতায়, কিন্তু সেই রিলেটেড যদি অ্যান্সার বা কোশ্চেন না আসে, তোমরা কিন্তু সেই রিলেটেড অ্যান্সার করতে পারবে না। সো তোমাদের ওই পড়াটা কিন্তু বেকার হয়ে গেল। কিন্তু এভাবে যদি ইন্ট্রো করে নাও প্রত্যেকটা টপিকে, তাহলে তুমি মাস্ট শিওর থাকো সেই টপিক রিলেটেড কোশ্চেন যখন আসবে তুমি এটা অবশ্যই লিখতে পারবে। সো পড়াটা কিন্তু তোমার ব্যর্থ গেল না। আর যেহেতু পার্ট সি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভালো একটা নাম্বার থাকে, সেখানেও কিন্তু সুন্দর করে ইন্ট্রোটা দিয়ে শুরু করতে পারো। পার্ট বি এর ক্ষেত্রে 6 থেকে 7 লাইনের ইন্ট্রো লিখতে পারো, এবং পার্ট সি এর ক্ষেত্রে 10 লাইনের মতো ইন্ট্রো দিতে পারো। পার্ট বি এর প্রশ্নগুলোতে কমসে কম 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে যাদের হাতের লেখার সাইজ মাঝারি। যাদের হাতের লেখা অনেক বড় তারা একটু 3 পৃষ্ঠা মতো লেখার চেষ্টা করবে। আর হ্যান্ডরাইটিংটা অবশ্যই ক্লিন এবং সুন্দর করার চেষ্টা করবে, কারণ তোমরা এখন ছোট বাচ্চা নেই, তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো। তোমাদের খাতা যতটা পরিষ্কার থাকবে, টিচারের ইমপ্রেশন ততই ভালো হবে। ধরো আমার হাতে 10 মার্ক রয়েছে, যেটা আমি তোমাকে দিতে পারি যত মার্ক ইচ্ছা। ঠিক আছে? তুমি একটা 10 মার্কের অ্যান্সার লিখেছো, তো তোমার থেকে অন্য একজনের হ্যান্ডরাইটিং আরো বেশি সুন্দর। সে সেও ইনফরমেটিভ লিখেছে যতটা তুমি লিখেছো, কিন্তু সেই স্টুডেন্টটা তোমার থেকে 1 মার্ক হলেও বেশি পাবে, কারণ সে টিচারকে তার হ্যান্ডরাইটিং দিয়ে ইমপ্রেস করতে পেরেছে। সো ক্লিয়ার হ্যান্ডরাইটিং হতে হবে। এবার তো গেল পার্ট বি এর কথা, এবার আমরা পার্ট সি এর দিকে আসি। পার্ট সি এ তোমাদেরকে প্রত্যেকটা অ্যান্সারের জন্য 10 মার্ক করে দেওয়া হবে, হিউজ একটা মার্ক, ঠিক না? সো চেষ্টা করবে প্রত্যেকটা টপিক সম্পর্কে, প্রত্যেকটা কন্টেন্ট সম্পর্কে বেশ ভালো করে কিছু ইনফরমেশন মাথায় রাখার, যেটা তুমি অবশ্যই পরীক্ষার খাতায় ইনক্লুড করবে। সো এই ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা লাগে কিন্তু ইন্ট্রো রাখে, যেটার কথা আমি তোমাদেরকে এখনই বললাম। সো তোমাদের সাপোজ 4 পৃষ্ঠা লিখতে হচ্ছে, সেখানে তুমি ইন্ট্রো লিখলা হাফ পেজ। তোমার কিন্তু কষ্ট করে ফ্রি হ্যান্ড লিখে 2.5 পেজ ভরাতে হচ্ছে না, 3.5 পেজ মানে 4 পেজ ভরাতে হচ্ছে না। তোমাদের কিন্তু হাফ পেজ মুখস্থ ছিল, এবং সেটা এতটাই ইনফরমেটিভ ছিল যে তোমাদের অ্যান্সারটাকে করেছে অনেক বেশি মানসম্মত। সো তুমি যদি একটা ইন্ট্রো দিয়ে শুরু করো খুব বেটার হয়, যেখানে সেই কবিতা সম্পর্কে ইনফরমেশন থাকবে, রাইটার সম্পর্কে ইনফরমেশন থাকবে। সেকেন্ডে তুমি কিছু
কোয়েশ্চেন রিলেটেড কথা লিখবে এবং চেষ্টা করবে কোয়েশ্চেন রিলেটেড যদি কোনো কোটেশন তোমার মাথায় থাকে অবশ্যই কোটেশনটা লেখার। যদি তুমি কোটেশনটা লেখো তাহলে তুমি কিন্তু একটা আইডিয়া রাখতে পারো যে না তুমি ভালো মার্কস পাবে। তোমরা যেহেতু নতুন এক্সাম দিচ্ছ ফার্স্ট ইয়ারে, সো তোমাদের এখনো এতটা এক্সপিরিয়েন্স নেই যতটা অন্যদের আছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারদের মতো, কারণ তোমরা কিন্তু এখনো একটা এক্সামও দাও নাই বোর্ডের। তাই অনেকেই জানো না কোটেশন বিষয়টা কি। কোটেশন অর্থাৎ উদ্ধৃতি, উক্তি। কোনো কবিতার মধ্যে কিছু লাইন থাকে যেগুলো অনেক বেশি হাইলাইটেড লাইন থাকে, অনেক বেশি পপুলার হয়ে থাকে লাইনগুলো, বা অনেক বেশি মিনিংফুল হয়ে থাকে লাইনগুলো। এই লাইনগুলো তোমাদেরকে প্রত্যেকটা কবিতা থেকে ফাইন্ড আউট করতে হবে যদি তোমরা অনেক মানসম্মত লেখা লিখতে চাও। তো তবে চেষ্টা করবে থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার যেই হও না কেন প্রত্যেকটা ইয়ারে কোটেশন দিয়ে লেখার, কারণ যদি তুমি কোটেশন না ইউজ করো তাহলে তুমি ধরেই নিতে পারো খুব একটা ভালো মার্কস তোমার আসবে না। আর এই কোটেশনটা কিন্তু হতে হবে তুমি যেই কবিতাটার অ্যান্সার লিখছো সেই কবিতারই কোনো একটা কোটেশন হতে হবে এবং সেটা তোমার কোশ্চেনের সাথে ম্যাচ হতে হবে। সাপোজ যদি তোমাদের কোশ্চেন আসে শ্যাল আই কম্পেয়ার দি সনেট 18 থেকে, যেটা শেক্সপিয়ারের লেখা, এখান থেকে যদি একটা কোশ্চেন আসে যে শেক্সপিয়ার কিভাবে তার বন্ধুকে, তার বন্ধুর যে ইউথ আছে সেটাকে গ্লোরিফাই করেছেন, অথবা কিভাবে তাকে গ্লোরিফাই করেছেন তার বন্ধুকে, সেটা যদি তোমাকে এক্সপ্লেইন করতে বলে তাহলে তুমি এখানে লেখার পাশাপাশি নর্মালি যে অ্যান্সারটা লিখবে তার পাশাপাশি কবিতার কিছু উক্তি লিখতে পারো, অর্থাৎ কবিতার মধ্যে থেকে কিছু লাইন ইউজ করতে পারো। যেমন কবি এখানে তার বন্ধুর ইউথকে বেটার বলেছেন সামারের থেকে, তাই না? তিনি তাকে গ্লোরিফাই করার জন্য এই লাইনটা বলেছেন, এটা ইউজ করতে পারো যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, thou art more lovely and more temperate। লিখে এক্সপ্লেইন করতে পারো যে এখানে কবি বলেছেন যে আমি তাকে একটা সামারের ডে সাথে কি তুলনা করতে পারি, সে তো তার থেকেও বেশি উষ্ণ, টেম্পারেট। এখানে তাকে সামারের তুলনায় মহান দেখিয়ে তাকে গ্লোরিফাই করা হচ্ছে, তাই না? অথবা আরো কিছু কোটেশন ইউজ করতে পারো, যেমন so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। যতদিন মানুষ নিঃশ্বাস নেবে এবং পৃথিবী থাকবে ততদিন মানুষ তাকে স্মরণ করবে, এই টাইপের কিছু বুঝিয়েছেন। সো এসব বলে কবিতার বন্ধুকে গ্লোরিফাই করেছেন। তুমি কিন্তু এই দুইটা লাইন বা আরো কিছু লাইন আছে যেগুলো উল্লেখ করতেই পারো। তার জন্য তোমাদেরকে কিছু লাইন মুখস্থ রাখতে হবে কবিতার, যেগুলো তোমরা যে কোনো অ্যান্সারে দিতে পারো। আর এইভাবে যদি তোমরা কোটেশন ইউজ করো লেখার মধ্যে তাহলে তোমরা অবশ্যই নর্মাল স্টুডেন্টদের থেকে মার্কস অনেক বেশি পাবে। আর কোটেশন লিখতে গেলে কিছু রুলস ফলো করতে হয়, যেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এক নাম্বার সেটা হচ্ছে অবশ্যই কোটেশনটাকে কোশ্চেন এবং কবিতাটা, যেই কবিতা নিয়ে কোশ্চেন হয়েছে সেইটা রিলেটেড হতে হবে। 2 নাম্বার কোটেশনটাকে অবশ্যই কোটেশন মার্কের মধ্যে লিখতে হবে। 3 নাম্বার বেটার হয় যদি তোমরা এটাকে কোনো কালারিং পেন দিয়ে লেখো, অর্থাৎ ব্লু, গ্রিন। কিন্তু মাথায় রাখবে কোনো তোমরা ওয়ার্ম কালার ইউজ করতে পারবে না পরীক্ষার খাতায়, ঠিক আছে? অর্থাৎ পিঙ্ক, রেড এই টাইপের কালার, অরেঞ্জ এই টাইপের কালারগুলো ইউজ করবে না। চেষ্টা করবে ব্লু ইউজ করার, এবং গ্রিন করতে পারো তবে ওয়ার্ম কালার ইউজ করতে পারবে না। তোমরা এভাবে কোটেশনগুলোকে হাইলাইট করতে পারো। এবং পার্ট সি এর কোশ্চেনগুলোকে তোমরা কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনের অ্যান্সার কতটা দীর্ঘ করা যায় সেই অনুযায়ী 4 থেকে 5 পৃষ্ঠা লিখতে পারো। তারপরে লেখাগুলোকে একটা পুরো একটা ইয়াতে না লিখে, কি বলে সেটাকে, কোশ্চেনের অ্যান্সারগুলোকে পুরো একটা প্যারাতে 4 পৃষ্ঠা ধরে না লিখে তোমরা লেখার মধ্যে কিছু ছোট ছোট প্যারা, একটুখানি গ্যাপ এভাবে লিখতে পারো। তোমাদের লেখাগুলোকে অনেক মানসম্মত দেখাবে এবং একটা সুন্দর ভাইব অ্যাড করবে তোমাদের অ্যান্সারে। অর্থাৎ প্রথমে একটা প্যারা লিখলে, একটু স্পেস দিলে, তারপরে আবার আরেকটা প্যারা লিখলে, এরকম ভাবে লিখতে পারো। এবং যদি তোমরা কোটেশন অ্যাড করো খুবই ভালো হবে, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমরা ব্রিফ কোশ্চেন অনেক ভালো লিখে থাকো, অ্যান্সার করে থাকো, এবং যদি তোমরা কোশ্চেনের মধ্যে রাইট কোটেশন ইউজ করো। কোটেশন লেখার ক্ষেত্রে মাথায় রাখবে যে টিচাররা কিন্তু অনেক বেশি কোটেশন পড়েই এসছেন, সো কোটেশন কখনো ভুল লিখবে না, এতে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনাটা কমে যায়।
বা টিচার মনে করতে পারে তুমি শুধুমাত্র ওভার স্মার্ট প্রুফ করার জন্য কোটেশন লিখেছো ভুলভাল। সো কোটেশন কখনোই ভুলভাল লিখবে না, এটা একদম রাইট লিখতে হবে। প্লাস সাপোজ তুমি একটা কোটেশন পড়ে গেছো, 2 লাইনের কোটেশন, প্রথমে একটু পড়েছো, মনে আছে এবং লাস্টের একটু মনে আছে, মাঝখানেরটা তুমি ভুলে গেছো, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি প্রথম যেটুকু মনে আছে সেটুকু লিখতে পারো, যেটুকু ভুলে গেছো ওইটুকু ডট 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 দিয়ে, এবং শেষে যেটুকু মনে আছে সেটুকু লিখতে পারো। এটা কিন্তু অনেক স্মার্ট একটা আইডিয়া। আর যখনই এটা তো হইলো পরীক্ষায় কিভাবে লিখবে, কিভাবে ভালো করবে, কিন্তু ভালো করতে গেলে যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমে তোমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির মধ্যে যে টপিকগুলো পড়বে সেই টপিকগুলো সম্পর্কে কিছু হিডেন মিনিং পড়বে, বুঝবে যে যিনি কবি তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন। এই জন্য খুবই বেটার হয় তুমি যদি আমাদের ভিডিওগুলো দেখো, পোস্টমর্টম ভিডিও নামে আমরা যেগুলো আপলোড করেছি, সেগুলোতে আমরা একদম কবিতাগুলোকে কাটা ছেঁড়া করেছি, ঠিক আছে? তোমাদের জন্য এতটা ইনফরমেটিভ করেছি, আমার মনে হয় না যে সচরাচর ইউটিউবাররা এভাবে এতটা ইনফরমেটিভ এবং এক্সপ্লেইন করে বোঝায়। প্লাস কবিতা পড়ার সময় কিছু জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কবি এই কবিতাটার মাধ্যমে কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, কোন ঘটনার সাথে রিলেট করানোর চেষ্টা করেছেন, কি কি ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, ইমেজারি কি ইউজ করেছেন, কোনটা ইমেজারি কোনটা মেটাফোর, এই বিষয়গুলো যদি তোমরা বুঝতে পারো, কোনটা আয়রনি, তাহলে কোনটা সিমিলি, পার্সোনিফিকেশন কোনটা, এগুলো যদি তোমরা বুঝতে পারো এবং এগুলো যদি তোমরা প্রশ্নের অ্যান্সারের মধ্যে কোনোভাবে অ্যাড করতে পারো, বিশ্বাস করো যদি সেটা টিচার দেখে তো অবশ্যই তুমি ভালো মার্ক ডিজার্ভ করো। সো ফার্স্ট ইয়ারের যেগুলো পোস্টমর্টম ভিডিও রয়েছে অবশ্যই সেগুলো দেখবে, তোমাদের অনেক হেল্প হবে, অনেক হেল্প হবে। প্লাস যদি তোমাদের কোনো কবিতা সম্পর্কে কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা দিয়ে দিব। যদি তোমরা বুঝে উঠতে না পারো যে কোন কবিতার কোটেশন কোনগুলো, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি প্রত্যেকটা কবিতার কোটেশন দিয়ে দিতে পারি তোমাদের জন্য। এবং কোন বিষয়টায় প্রবলেম হচ্ছে বুঝতে পারছো না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানালে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সময় যেহেতু তোমাদের হাতে খুবই কম, খুবই কম, সো ভালো করে পড়াশোনা শুরু করে দাও। বেশি পড়ার প্রয়োজন নাই, যতটুকুই পড়ো বুঝে পড়ো অ্যাটলিস্ট, যেন সেটা সম্পর্কে কিছু লিখতে পারো। এবং সব থেকে ভালো হয় কোনো একটা কন্টেন্ট পড়ে, কোনো একটা অ্যান্সার পড়ে তোমরা ফ্রি হ্যান্ড লিখার প্রস্তুতি নাও। যতটা ফ্রি হ্যান্ড লিখা তোমার ভালো, ততটা তোমার কমন পাওয়ার চান্স বেশি। সবগুলো কোশ্চেন তো অলমোস্ট মেইন কন্টেন্ট রিলেটেডই হয়ে থাকে, তোমরা যদি মেইন কন্টেন্টটা বোঝো প্লাস যদি ফ্রি হ্যান্ড লিখতে পারো তাহলে তুমি ধরে নাও যে তোমার সবগুলো অ্যান্সারই কমন পড়ে গেছে। তোমরা তোমাদের বইয়ে ভালো করে দেখলে বুঝতে পারবে 3-4টা কোশ্চেন দেয়া আছে অর বা অবলিক চিহ্ন দিয়ে, এবং সেই 3-4টা কোশ্চেনের কিন্তু সেম অ্যান্সার, ঠিক আছে? তোমরা যদি পুরো বইটা অ্যানালাইসিস করো তাহলে কিন্তু দেখতে পাবে যে ঘুরে ফিরে সেই একটা মেইন টপিকই লেখা আছে, সেটা হচ্ছে তোমাদের যে মেইন কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টের মেইন যে বিষয়বস্তু সেটা নিয়েই কিন্তু সবগুলো কোশ্চেনের অ্যান্সার লেখা। সো প্রত্যেকটা কনটেক্সটে কি বোঝানোর চেষ্টা করেছে, কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, কি কি ডিভাইস ইউজ করেছে লেখার মধ্যে, কি কি নতুনত্ব ইউজ করেছে কবি, সেসব বোঝার চেষ্টা করো। যেগুলো খুবই ইনফরমেটিভ অ্যান্সার রয়েছে এখনই নোট করে ফেলো এবং সাথে সাথে পড়ে ফেলো। খুব বেশি পড়ার দরকার নাই, তবে যতটুকু পড়ছো অবশ্যই সেগুলো বুঝে পড়ো যেন পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারো। প্লাস একটা করে কন্টেন্ট পড়ো এবং সেটার উপরে ফ্রি হ্যান্ড লেখার চেষ্টা করো। এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কবিতার সামারিগুলো মাথায় রাখো, কারণ অলমোস্ট 90% কোশ্চেন যেগুলোর অ্যান্সার সামারি রিলেটেড হয়ে থাকে। সো তুমি মেইন সামারিটা জানলে সেখান থেকে তুমি নিজের মতো করে অ্যান্সার লিখতে পারবা যদি তুমি চেষ্টা করে থাকো। সো আশা করছি এই রুলসগুলো তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই অ্যাপ্লাই করবে, আর কোথায় কোথায় প্রবলেম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের হাতে সময় খুবই কম রয়েছে, এখনই সময় বেস্ট প্রিপারেশনটা নেয়ার। সো যেগুলো বলেছি মাথায় রেখে পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট অবশ্যই হবে। অনেক অনেক দোয়া থাকলো তোমাদের মতো। ব্যাস আজকের মতো এতটুকুই। Thank you for tuning in today. Remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.